তো আমরা গতদিন হচ্ছে কি করেছিলাম, নেস্টেড কন্ডিশন, ঠিক আছে। তো আজকে আমরা নেস্টেড কন্ডিশন এবং লজিক শেখার পরে আমাদের এখন একটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এলিফ। হ্যাঁ, তো আজকে ফুলটা আগে বুঝাই নেই, যতটুকু বুঝাইছি ওটা একটা সামারি হবে। এরপরে আমরা কোন স্টেপে যাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা আগের ক্লাসটা একটু দেখে নিই কী অবস্থা। তাহলে তাহলে ইফ ইলস ব্লক শিখছিলাম, তাই না? আমরা বললাম তারপরে কন্ডিশনের মধ্যে ট্রু ফলস এর ব্যাপারটা বুঝছিলাম। ইফ নেস্টেড ইলস, ঠিক আছে। ইফ এর ভিতরে ইলস কম্পেয়ার করার কিছু আছে, এই ধরনের জিনিস। আচ্ছা, ইফ এলিফ এগুলোও শেখা হয়েছিল। মোটামুটি আমরা কন্ডিশন শেষই করে ফেলছি। আর যদি এখানে আরেকটা হচ্ছে তারা সত্য না মানে বড় না ধরার আগে এটাকে আরেকটু ক্লিয়ার করব, ঠিক আছে। আর গতদিন মনে হয় একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে আপনারা এই যে পাঁচটার ভিতরে মনে হয় বড় গুণটা এটা বের করে নিয়ে আসবেন, এরকম কোনো একটা টাস্ক দেওয়া ছিল, তাই না? তো দেখি আসলে এটা টাস্ক কি এখানে দেওয়া আছে। এই যে গ্রেটেস্ট নাম্বার উইদিন 5, তো এইখানে 13 জনই দিছেন, ভালো। হ্যাঁ, কি জানি আপনি কি দিছেন বরকত সাহেব? তাহলে এখানে নাম উঠে আছে। হ্যাঁ, 13 জনের মনে হয় একজন দিছে, মিলন সর্দার। ঢাকায় আজকে ল্যান্ড করেছি, ঠিক আছে। কক্সবাজারে একটা কাজে প্রেজেন্টেশন দিতে দিচ্ছি। ইউএনএসসিআর সাথে একটা প্রজেক্ট করতে পারবো। লাস্ট কি হইল? ইট ওয়াজ আ সাকসেস। এই যে পাঁচটার মধ্যে বড় গুণ ইনস্টল করে ফেলেন, এটাও তো শিখা লাগে। হ্যাঁ, আচ্ছা, বসেন ওখানে, ঠিক আছে। তাহলে একজনই মাত্র ইয়া দিচ্ছেন, মিলন সর্দার। তাহলে আমাদের কিন্তু গতদিন অফিসিয়ালি কন্ডিশন শেষ হয়ে গেছে। আজকে আমরা একটা রিভিশন দিই, তারপর আজকে আমরা লুপে যাব, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস প্রোগ্রামিংয়ের। এবং এটা যদি বুঝে যান তাহলে বলা যায় যে প্রোগ্রামিংয়ের আপনি 90% শেষ। কারণ এরপরে যা আছে সব এ পর্যন্তই বারবার হচ্ছে ইউজ করা হয়, নতুন একটা কনসেপ্ট আসবে আর এ পর্যন্ত যা আছে সব ইউজ করে। সো এখন পর্যন্ত যদি সব ক্লিয়ার থাকে তাহলে আশা করা যায় আপনারা প্রোগ্রামিং শিখে ফেলেছেন বলা যায়, ঠিক আছে। গ্রুপটা শেষ হল, এরপরে আরও কিছু কনসেপ্ট আছে, টপিক আছে, বাট মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেস্টেড লুপ পর্যন্ত। এই পর্যন্ত যারা বোঝে তাদেরকে দিয়ে এখন প্রোগ্রামিংয়ে যে কোনো কিছু করানো পসিবল, ঠিক আছে। সো আমরা এখনও আছে আগাই। ওকে, প্রোগ্রামাইজার করি। তা আমরা যা যা পড়ছিলাম এটা একটা টপিক লিস্ট বানাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আজ পর্যন্ত আমরা কী কী পড়ছি আর প্রোগ্রামিংয়ে আসলে কতটুকু দরকার। হ্যাঁ, আমরা এখানে বানাচ্ছি, আপনারা দেখেন আমার সাথে, শুধু আপনারা ইয়েস নো পোষণ করবেন, ঠিক আছে। সর্বপ্রথম আছে আমরা ভ্যারিয়েবল বুঝছি, ঠিক আছে। ভ্যারিয়েবলে হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি না, আচ্ছা একটু সরি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা ভ্যারিয়েবল শিখছি, ভ্যারিয়েবল কী জিনিস, এবং বাস্তব লাইফে আসলেই যে ভ্যারিয়েবল এইভাবে আমাদের চারপাশে আছে এটা আমরা একটু কনসেপচুয়ালি ব্যাপারটা বোঝার ট্রাই করছি। এবং রিয়েল লাইফ থেকেই যে আমাদের প্রোগ্রামিংটা আসতেছে এটা আমরা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আমরা ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি করতেছি, ভ্যালু কীভাবে রাখতেছি, তাহলে ভ্যালু সম্পর্কে আমরা একটা আইডিয়া নিছি। আবার ভ্যালুর কত প্রকার, মানে ভ্যালুর অনুযায়ী যে আমাদের ভ্যারিয়েবলের টাইপটা চেঞ্জ হচ্ছে সেটাও আমরা বুঝলাম।
তাহলে ভ্যারিয়েবল টাইপ, ভ্যারিয়েবল টাইপ, ঠিক আছে। এই টাইপটা কেন প্রয়োজন সেটাও আমরা বুঝছি, তাই তো। এরপরে আমরা করলাম যে কিভাবে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে, প্লাস মাইনাস করে, অ্যারিথমেটিক অপারেটর যেটা বলা। তাহলে আমরা কি কি শিখছি? অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, তারপরে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে অ্যাসাইনমেন্টের আগে প্লাস মাইনাস দিয়ে যে কীভাবে শর্টকাটে একটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেগুলো। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট, ASSIGNME অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজগুলো আমরা করার পরে আমরা চলে গেছি কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে। এরপরে আমরা শিখছিলাম যে এই কন্ডিশনাল অপারেটরগুলোর সাথে লজিক্যাল অপারেটর কীভাবে ইউজ করা যায়, ঠিক আছে। লজিক্যাল অপারেটর, তো লজিক্যাল অপারেটর কীভাবে কাজ করে, হয় গুণ না হয় যোগ, আমরা তো গতদিন দেখছি, তাই না। এরপরে আমরা কন্ডিশনের কীভাবে কাজ করে, তাহলে কন্ডিশন, নেস্টেড কন্ডিশন, এই ধরনের কাজ। তাহলে কন্ডিশন যেটার মধ্যে কী ছিল, ইফ অ্যান্ড ইলস, তাই না। এরপরে আমরা করলাম নেস্টেড কন্ডিশন, ঠিক আছে। এই নেস্টেড কন্ডিশনে আমরা কি করছি, ইফের ভিতরে ইফ নেস্টেড ইফ অ্যান্ড ইলস, ইলস নেস্টেড ইফ, ঠিক আছে। ইফ নেস্টেড ইফ ইলস, ঠিক আছে, অ্যান্ড ইলস নেস্টেড ইফ ইলস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ব্লক সম্পর্কে বুঝছি, যেহেতু কন্ডিশন বুঝছি মানে ব্লক বুঝছি, BLOCK। এরপরে আমরা কতভাবে ট্রু আর ফলস হইতে পারে এই জিনিসগুলো দেখছিলাম, যে 0 দিলে ফলস হয়, ফলস দিলে ফলস হয়, তারপরে গুণ হইলে ফলস হয়, ঠিক আছে। তাহলে এটা বলা হয় ট্রুলি আর ফলসি, ট্রুথি আর ফলসি, TRUTHY, ট্রুথি অ্যান্ড ফলসি, ঠিক আছে। তো এই যে ট্রু ভ্যালু, ফলস ভ্যালু, কোনো একটা রাখলে, সংখ্যা রাখলে ওটা ট্রু হচ্ছে, কীভাবে ট্রু হচ্ছে, কারণ আমরা কনসেপ্ট কি 0 আর 1, তো এখানে 1 অফ, তারপরে হচ্ছে কি বলে এটাকে 0 1, তারপরে হচ্ছে আমাদের ট্রু ফলস, এরপরে হচ্ছে ইয়েস নো, এই যে ব্যাপারগুলো, এই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করছি। এরপরে আমরা শিখছিলাম যে এলিফ, ইফ আর এলিফ মানে ডিপেন্ডেন্ট, এলিফ, ঠিক আছে। এলিফটা হচ্ছে কি যে ডিপেন্ডেন্ট, ইফের ওপরে এলিফ ডিপেন্ডেন্ট, ইফ যতক্ষণ কাজ করবে ততক্ষণ এলিফের কোনো কাজ নেই, আবার এলিফ যদি ফেল করে তখন ইফ কাজ করবে, এই ব্যাপারগুলো। আচ্ছা, আমরা কি লিস্ট করছিলাম? লিস্ট করি নাই। তাহলে আজকে আমরা লিস্টের কিছুটা ধারণা দিয়ে যাই আর লুপের কিছুটা ধারণা নিয়ে যাই, কারণ হচ্ছে আমার যেহেতু লাস্ট ক্লাস, তো লুপ মানে আপনারা লিস্ট করবেন, বাট রিয়েল লাইফে কীভাবে লিস্ট জিনিসটা কাজ করে, রিয়েল লাইফে লুপ কীভাবে কাজ করে, এগুলো একটু ধারণাগুলো আমি বেসিকটা দিয়ে যাই, স্যার তখন আপনাদেরকে প্রোগ্রামিং করাবে, ঠিক আছে। কারণ আপনি ওইরকমই। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে লিস্ট অ্যান্ড লুপ, এগুলোর হচ্ছে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। আর লুপের মধ্যে আবার নেস্টেড লুপ থাকে, লিস্টের মধ্যে নেস্টেড লিস্ট থাকে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো লুপ নিয়ে আলোচনা করতে হলে তো আমাদের কন্ডিশন লাগবে। আমরা যা যা করছি দেখেন, এইটুকু যতটুকু করছি এইটুকুর জন্য কাজে লাগছে, আবার এখানে যা যা করছি সবগুলো অ্যারিথমেটিকে কাজে লাগছে, অ্যাসাইনমেন্টে কাজে লাগছে, আবার এইখানে যা যা করছি সব কিছুই আবার কন্ডিশনের ভিতরে চলে আসছে না, তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো টপিকগুলো যদি আগেরগুলো আগে ক্লিয়ার না করেন তাহলে পরেরগুলো কিন্তু ক্লিয়ার হইতে কষ্ট হবে, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু একটার পর একটা জিনিসটা বুঝে বুঝে করার ট্রাই করছি, ঠিক আছে। কন্ডিশনটা যখন করছি তখনই আমরা ট্রু দিয়ে করে ফেলছি। ওকে, এখন
আমরা লিস্ট অ্যান্ড লুপ এই দুটো নিয়ে কাজ করব। তো লুপটা নিয়ে কাজ করতে হলে আমাদের কন্ডিশনটা আরেকবার রিভিশন দিতে হবে। তো আমরা আরেকটু রিভিশন দেই। এটা যদি স্ক্রিনশট নেওয়া লাগে নিয়ে নিতে পারেন, ঠিক আছে, অথবা আমি কপি করে আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি যে আমরা এগুলো শেষ করছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত কন্ডিশনটা যেভাবে শিখছি সেটাকে আরেকবার হচ্ছে আমরা রিভিশন দিয়ে সেম জিনিসটাই কীভাবে লুপে কাজ করে সেই জিনিসটা আমরা দেখো, ঠিক আছে। তো আমরা কন্ডিশন দেওয়ার সময় আমরা কি করি, যে ইফ কথাটা লিখি, এরপর একটা স্পেস দেই, স্পেস দেওয়ার পরে আমরা কি করি, আমরা হচ্ছে একটা কন্ডিশন দেওয়ার ট্রাই করি। তো কন্ডিশনটা আলটিমেটলি কি থাকে, হয় ট্রু না হয় ফলসে আসবে, তাই তো। তো তাহলে আমরা একটা দেই যে যদি 5 ধরেন 5 যদি ছোট হয় 10-এর থেকে, বা হচ্ছে কি বলবো, কি ব্যাপার, তো আমরা বললাম ইফ 5 10 থেকে যদি ছোট হয় তাহলে কন্ডিশন আবার দেওয়া শেষ হয়ে গেলে আমরা কি দেই, কোলন দেই। কোলন দেওয়া মানে কি, আমার কন্ডিশন দেওয়া শেষ, এবং কোলনটা কিন্তু আমরা কোনো স্পেস দিব না, আমরা অবশ্যই কি করব, কন্ডিশনের সাথে লাগানো অবস্থা রাখবো, ঠিক আছে। স্পেস দিলে মনে করবে যে এইখানে মনে হয় নতুন কিছু আছে। হ্যাঁ, কন্ডিশন দেওয়া শেষ, আপনার ওটার সাথে কোলন দিয়ে দেবেন। কোলন দেওয়া মানে কি, তার একটা ব্লক তৈরি হবে, আর ব্লকটা সবসময় কি হয়, ইফ থেকে মিনিমাম 2টা স্পেস, ইচ্ছা হলে যত, ঠিক আছে। তাহলে প্রথম যে লাইনটা লিখবো, ধরেন আমরা প্রিন্ট লিখলাম, প্রিন্ট কি করব, আমরা প্রিন্ট করব হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন রান করি তাহলে কি আসবে, 10 আসবে কি না। এখন যদি কন্ডিশন সত্য হয় তাহলে 10 আসবে, আর যদি মিথ্যা হয় তাহলে আসবে। ওকে, তাহলে দেখি 10 আসে কি, 10 আসছে। এখন 10-এ আমার ডাবল কোটেশন লাগে না, কারণ কি, কারণ 10 হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার, ঠিক আছে, মানে নাম্বার। আর যদি নাম্বার না হয়ে যদি স্ট্রিং হতো তাহলে আমার ডাবল কোটেশন দেওয়া লাগতো, ঠিক আছে। এখন কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, এটা কাজ করবে না, কারণ কি, এটা একটা ব্লকে আছে, আর ব্লকটা অ্যাক্টিভেট হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ট্রু হয়, মানে 1 আমি পাই, ঠিক আছে। তো আসতেছে না। তো আমরা লজিক্যাল অপারেটর শিখছিলাম, মনে আছে। তো লজিক্যাল অপারেটর কি আছিল, অ্যান্ড, অর আর নট। তো নটটা কীরকম দেখতে, এইরকম, ঠিক আছে। না, ওইটা সি প্রোগ্রামিং, এখানে ওয়ার ডাইরেক্ট লেখা, ঠিক আছে। তা আমরা ইরো দেখাচ্ছে, তাহলে এটাকে কী করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিতে হবে। ও আচ্ছা, এখানে তো সরি আমি ভুল করছি, নট লিখতে হবে, নট। তো নট লিখলে কি হয়, আমার যে এখানে লাস্ট ফাইনাল যে ভ্যালুটা সেটা কি 0, আর নটের কাজ কি উল্টানো, তাহলে 0-কে উল্টালে কি আসে 1, তার মানে কি সত্য হয়ে গেলে ভিতরে ঢুকবো 10 প্রিন্ট, ঠিক আছে। তার মানে কন্ডিশন মিথ্যা হলো, নট যদি দিয়ে দেন তাহলে কি হবে, সত্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এখানে আমরা আরেকটা কন্ডিশন দিলাম, লিখলাম অর দেওয়ার পরে আমরা বললাম যদি 100 যদি কি হয় 1000-এর থেকে ছোট হয়, ঠিক আছে। তাহলে কি সত্য না মিথ্যা, এটা সত্য আর এটা মিথ্যা। এই সত্য মিথ্যার মধ্যে যদি একটা সত্যও হয়, মানে ওয়ার দিয়ে আরও অনেক কিছু লিখতে পারেন, এখানে ওয়ার দিয়ে আরও কন্ডিশন দিতে পারেন। ধরেন আপনি লিখলেন 700 যদি কি হয় বড় হয় 1000-এর থেকে, তাহলে এই কন্ডিশন কি মিথ্যা না সত্য, 700 কখনো কি 1000 থেকে বড়, এটা মিথ্যা। তো এখানে মিথ্যা কয়টা, একটা, দুইটা, কিন্তু এটা তো সত্য। তো যদি অর দেওয়া থাকে, অর
তার মানে কি প্লাস, তাহলে এটা 0, এটা 1, এটা 0, তাহলে 0 1 0 যোগ করলে কত আসে? 1 আসে। এই জন্য এটা কন্ডিশনটা কি সত্য দেখাবে এবং এটাকে প্রিন্ট করবে। তাহলে আমরা রান করি। এখন ওয়ারের জায়গাতে খালি আমি অ্যান্ড দিয়ে দেবো, অ্যান্ড, ঠিক আছে। এখন যদি আমরা রান করি তাহলে কিচ্ছু আসবে না। কারণটা কি? কারণ এই কন্ডিশনটা মিথ্যা দেখাচ্ছে। এখানে একটা মিথ্যা হলো মিথ্যা, দেখেন এটাই সত্য করে দিছি না, তাহলে এটাও সত্য, এটাও সত্য, খালি এটা মিথ্যা, তাও রান করবে না। কিন্তু এটাও যদি সত্য করে দেয় তখনই শুধুমাত্র রান করবে। তার মানে কি তিনটাই অন হইতে হবে। অ্যান্ডের ক্ষেত্রে কি তিনটাই সত্য হইতে হবে, আর ওয়ারের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই হয়েছে, কন্ডিশনের মধ্যে একটা সত্য হলেই হয়েছে। আর নট কি, ধরেন এটা পুরোটাকে আমি কি করব, এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, তাহলে কি হলো, পুরোটা হচ্ছে আমার সত্য, তাই না? এটার সামনে খালি একটা আমি নট দিয়ে দেবো, মিথ্যা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি ওয়ারও দেই তাও কাজ করবে না। কারণটা কি, এখানে যাই আসবে সত্য আসবে, সত্য আসার পরে এটা কি হয়ে যাবে, নট হয়ে যাবে। ওকে, তো ধরেন আমরা এখানে কি দিব, অ্যান্ডই দিব, আর একটাকে মিথ্যা বানাই দিই। মিথ্যা হয়ে গেলে কি হবে, সবগুলো মিথ্যা হয়ে যাবে, তাহলে 0 আসবে। 0কে নট করলে কি হবে, 1 হয়ে যাবে, আর 1 হয়ে গেলে এটার ভিতরে ঢুকবো, তাহলে 10 প্রিন্ট করবে। করছে তো না? এক কথায় এখান থেকে যাই আউটপুট আসবে ওটার উল্টাটা করবে। নট মানে কি উল্টা, 0 আসলে 1 করবে, 1 আসলে 0 করবে। এখন শুধুমাত্র এইটার এই প্রিন্ট করবে কখন, যখন এখান থেকে ফুল আউটপুটটা 1 আসবে। তাহলে এখান থেকে যখন 0 আসছে, এরপরে এটাকে নট করে দেওয়া মানে কি 1 করে দেওয়া, আর 1 মানে কি সত্য হয়ে গেল, তখন এটার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নট, এগুলো হলো লজিক্যাল অপারেটর। আমরা যদি একটা নিয়ে কাজ করতে চাই তখন আর লজিক্যাল অপারেটরের প্রয়োজন হচ্ছে না, অথবা নেস্টেড নিয়ে যখন কাজ করব তখন আর আমার অ্যান্ড ওয়ারের দরকার হচ্ছে না, তখন শুধু কন্ডিশন দিয়ে আমরা নেস্টেড দিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো আপনাদের দুটাতেই বোঝানো হলো, আপনাদের যেটাতে খুশি, কিন্তু নেস্টেড যে করা যায় এই জিনিসটা আপনাদেরকে ফুললি বোঝানোর জন্যই আমরা ওই কঠিন জিনিসটা করছি, ঠিক আছে। ওকে, এখন আমরা কন্ডিশন তো বুঝছি। এখন এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এটার জন্য যে ইলস ইউজ করি সেটা আমরা একটু দেখি। তো ইলসের ক্ষেত্রেও সেম, আপনি কি করবেন, একটা কোলন দিবেন, কোলন দিলে এটার আবার একটা ব্লক তৈরি হবে। ব্লকটা মিনিমাম কি হইতে হবে, মিনিমাম 2 স্পেস সামনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিক্যাপ করতেছি। তাহলে আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট, এটাতে বলে দেই যে আমরা কি করতেছি, ইলসের কাজ করতেছি, ইলস প্রিন্ট করতেছি, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট করতেছি, আমরা বাংলিশ মানুষ। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট করবে। তাহলে এখন এটা সত্য না মিথ্যা, মিথ্যা। তাহলে মিথ্যা হলে এখানে আসবো নাকি ওখানে প্রিন্ট করবো, মিথ্যা হলে এটা প্রিন্ট করবো না এটা প্রিন্ট করবো, নিচেরটা। তাহলে দেখি মিথ্যা কিনা, তাহলে মিথ্যা, বুঝতে পারছি তো। এখন ধরেন আমার এরকম আছে যে মাঝে আরও কন্ডিশন আছে, ইফের পরও আরও কন্ডিশন আছে যেটা এটার সাথে রিলেটেড। তাহলে আমরা কি করব, তখন আমরা ইল ইফ করব। কি করব, এল ইফ। এল ইফটা কেন, কারণ হচ্ছে ইফে তো একবার কন্ডিশন দেওয়া যায় আর ইলস একবারই দেওয়া যায়। এখন মাঝখানে যদি আরও কন্ডিশন দিতে চান তাহলে আপনাকে এল ইফের মতো কিছু একটা নিয়ে আসতে হবে যেখানে আপনি কন্ডিশন দিতে পারবেন। ধরেন আপনি বললেন যে 15 যদি কি হয় 30-এর থেকে ছোট হয়, তার মানে কন্ডিশন সত্য, এটারও ব্লক বানাইতে হবে। তাহলে ব্লক মিনিমাম 2টা স্পেস, তাহলে প্রিন্ট দিলাম, বললাম যে দিস সেকশন ইজ এলিফ, ঠিক আছে। এখন আমরা রান করি, তো এটা তো মিথ্যা, এটাও কি মিথ্যা, হ্যাঁ এটা সত্য, কারণ কি 30 বড় 15 থেকে, তাই এটাতে ঢুকছে, ঠিক আছে। এটা কিন্তু আর প্রিন্ট করে না, তার মানে কি এটার ওপরে
এই জিনিসটা এটার উপর ডিপেন্ডেন্ট ছিল। এটা যদি ট্রু হয়ে যাইতো, ধরেন এটা ট্রু, তাহলে কি প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে, আর নিচেরগুলো কোনোটা চেকও হবে না। প্রিন্ট তো দূরের কথা, চেকও হবে না। তার মানে কি আমার সময়টা বেঁচে গেল না? এই সময় বাঁচানোর জন্য আমরা ডিপেন্ডেন্ট এই ইল জিপটা ইউজ করি। এরকমই ইল জিপ যদি আপনার আরও 10টা লাগে, আপনি এটার মাঝে মাঝে আরও করে ফেলবেন। এটা আপনার প্রোগ্রামের ওপর ডিপেন্ড করবে কয়টা লাগতেছে, ঠিক আছে? তো ধরেন আমরা বললাম যে 20 যদি কি হয় 10-এর থেকে বড় হয়, তাহলে এটারও একটা ব্লক তৈরি করতে হবে। ওকে, ঠিক আছে, দিলাম। তাই এই কন্ডিশনটাকে মিথ্যা করে দেই, এই কন্ডিশনটাকেও মিথ্যা করে দেই। তাহলে কি হলো? এই কন্ডিশনটা সত্য, দেখবেন ওকে প্রিন্ট করতেছে। এটা কিভাবে হইলো? সে প্রথমে এটা চেক করলো, এটা না, এটা চেক করলো, এটাও না, এটা চেক করলো, ওকে, তার মানে ওকে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে? সে এটাতে আর গেল না। তাহলে কি হলো? প্রথমেই যদি পেয়ে যেত, তাহলে আর বাকি কন্ডিশনগুলো চেক করে সময়টা নষ্ট করা লাগতো না। তাহলে আমার প্রোগ্রাম হয়তো আরও ইফিসিয়েন্ট, আরও অল্প সময়ে বেশি কি করতো? কাজ করতো। এখন আমাদের আগের ক্লাসগুলো আমরা রিপিট করে ফেললাম যে ইফ কীভাবে কাজ করে, এলিফ কীভাবে কাজ করে, ইফ ইলস কীভাবে কাজ করে। শুধু আমরা নেস্টেড কন্ডিশনটা করলাম না, তো নেস্টেড কন্ডিশনটাও দেখি। এই কন্ডিশনটা যদি সত্য হয়, তখনই আমার এটার ভিতরে ঢুকবো এবং আর একটা কন্ডিশন চেক করবো। বললাম যে 40 যদি কি হয় 7-এর থেকে বড় হয়, তাহলে আমরা আচ্ছা, এখন এইটার ব্লক বানাইতে হবে। তো এইটার ব্লক যদি আমি বানাইতে চাই, এই ইফের ব্লক বানাইছি কোথায় থেকে? মিনিমাম 2টা স্পেস ভিতরে। তাহলে এখানে 4 স্পেস দিছি, কোনো ব্যাপার না, কিন্তু মিনিমাম 2টা। এরপরে আমরা ইফটা দিলাম। এখন এই ইফেরও ব্লক বানাইতে হবে। তাহলে এখন কোথায় যাবে? তাহলে এই ইফ যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আরও 2টা স্পেস ভিতরে। এই তাহলে প্রিন্ট করি, বলতেছি কি লাকি 7, মানে আপনি আপনার মতো বললেন, ঠিক আছে? এখন এটাই যদি মিথ্যা হয়, তাহলে তো এটার ভিতরে ঢুকবেও না, সত্য হলেও কোনো কথা নেই। তাহলে আর দেখেন বলবে ইলস প্রিন্ট, বুঝতে পারছি? তাহলে এইটা মিথ্যা হওয়ার কারণে সে এটার ভিতরে ঢুকেও নাই, কোনো কিছু কাজ করেও না। তাহলে এটা যদি সত্য হতো, তাহলে এটা চেক করতো। দিস ইজ দ্য নেস্টেড কন্ডিশন, ঠিক আছে? একটার ভিতরে আরেকটাতে যাচ্ছে। আপনি যেমন প্রথমে ব্লক ইউজ করা যাবে, একটাই ব্লক ইউজ করি। হ্যাঁ, না ব্লক যদি আমি ইউজ করি, প্রথমটা তো ইউজ করি, নিচেরটা তো প্রিন্ট ইউজ করি, তাহলে তো প্রথমটা শো করবে। প্রথম ব্লকটা যদি সত্য হয়, তাহলে ভিতরে ঢুকবে, ঢোকার পরে কি পাচ্ছে? কন্ডিশন, আবার কন্ডিশন পাচ্ছে, যার কারণে সে কোনো প্রিন্ট করতে পারতেছে না। কিন্তু যদি আপনি প্রিন্ট দেন, তাহলে এই যে ইফ আর ওই প্রিন্ট সোজাসুজি বরাবর হইতে হবে। প্রিন্ট, ধরেন এন্টার লিখলাম, এন্টার দি কন্ডিশন, তার মানে কি ওই কন্ডিশনের ভিতরে ঢুকছি, ঠিক আছে? এন্টার, তাহলে দেখেন এন্টার এখনো প্রিন্ট করে নাই। এখন যদি আমরা এটাকে এই পাশে দেই, তাহলে কি কন্ডিশন সত্য? তাহলে লিখবে এন্টার দি কন্ডিশন, এরপর দেখবেন লাকি 7ও প্রিন্ট করে দিচ্ছে। কারণ কি এন্টার দি পজিশন এটা সত্য, এটা প্রিন্ট করছে। কিন্তু যদি এটা মিথ্যা হতো, তাহলে আর লাকি 7 প্রিন্ট হতো। তাহলে এটাকে উল্টায় দেয়, তাহলে কি মিথ্যা, তাহলে আর লাকি 7 প্রিন্ট হবে না, কিন্তু এটা প্রিন্ট হবে। তার মানে কি এ পর্যন্ত আসছে, বুঝতে পারছি? কখন মানে নরমাল এফএস ইউজ করব, আবার কখন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি দেখেন যে না দুইটা একসাথে কন্ডিশন প্রয়োজন হচ্ছে, তখন লজিক্যাল। আর যদি দেখেন যে না এটা করার পরে স্টেপ হচ্ছে এইটা, তখন আপনি নেস্টেডে যাবেন। যেমন জ্যাঙ্গোতে এরকম নেস্টেড কন্ডিশন অনেক প্রয়োজন হয়, ঠিক আছে? যে আপনি প্রথমে চেক করলেন এই কন্ডিশন, মানে যে ডাটাটা আসছে এই ডাটাটা কোন মেথডে আসছে, পোস্ট মেথড নাকি গেট মেথড। যদি ওকে হয়, তখন আপনি আবার চেক করলেন ডাটাটা ভ্যালিড নাকি না। যদি ভ্যালিড হয়, তাহলে আপনি ওইদিকে যাবেন, না হলে আরেক দিকে যাবেন। এইভাবে কন্ডিশন বাই কন্ডিশন আসতেছে। ওখানে হয়তো আর আপনি একসাথে দুটো চেক করতে পারবেন না, বুঝতে পারছি? আর চেক করলেও ওটা ভ্যালিড হিসেবে কাজ করবে না। এই জন্য প্রসিডিউরটা ডিপেন্ড করতেছে যে আপনি অ্যালগোরিদম কীভাবে ইউজ করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি যে এতটুকু করছেন, এটাকেও আমরা এক প্রকার অ্যালগোরিদম বলতে পারি, ঠিক আছে? অ্যালগোরিদম হচ্ছে আপনি কীভাবে প্রোগ্রামিংটা লিখছেন, ক্লিয়ার? যে কোন স্টেপের পরে কোনটা আসতেছে, দিস ইজ দ্য অ্যালগোরিদম। অ্যালগোরিদম নিয়ে অনেকে অনেক কথা বলে, আলটিমেটলি কিছুই না, একটা প্রবলেমের সলিউশন
ওই সলিউশনটা কোড দিয়ে লেখা হয়েছে, ওই কোডটা কেমনে কেমনে লেখা হয়েছে ওইটাকে আমরা যদি ডিসক্রাইব আকারে লিখি ওটাই অ্যালগরিদম, আর কিচ্ছু না। কিন্তু প্রোগ্রামিং এইভাবেই ইউজ করা হয়েছে ওই অ্যালগরিদমে, ঠিক আছে। সেই অ্যালগরিদম আলাদা কোনো সাবজেক্ট মানে ইয়া না, অ্যালগরিদমটা হচ্ছে কনসেপ্ট যে আপনি কীভাবে ইয়াটা করেন। ধরেন আমি একটা প্রবলেম সলভ করছি যেটা আর কেউ এখন পর্যন্ত সলভ করে না, তাহলে আমি কীভাবে সলভ করছি ওই অ্যালগরিদমটাই আপনাকে পড়াচ্ছে, যেন আপনি এরকম আরেকটা অ্যালগরিদম বানাইতে বা খুঁজে বের করতে পারেন। আপনি যদি প্রিভিয়াসটা না পড়েন তাহলে তো নেক্সট যে জিনিসটা সেটা আপনার মাথায় ক্রিয়েট করবে না, একটা ছবি আঁকাইতে পারবেন না, বুঝতে পারছি। এখন আপনাকে বলা হলো যে মক্কা শহরে এরকম মরুভূমি, তার মধ্যে মাঝে মাঝে হচ্ছে একটা করে খেজুর গাছ, এই সেই হয়, মুখে বললাম, আপনি মাঝে মনে একটা ইমাজিনেশন করলেন। আপনার ইমাজিনেশন আর রিয়েল লাইফের ইমাজিনেশন কিন্তু আলাদা, মানে রিয়েল লাইফের জিনিসটা কিন্তু ইমাজিন যে করলেন, আপনি যদি খেজুর গাছই যদি কোনোদিন না দেখে থাকেন, যদি হ্যাঁ আপনি যদি হচ্ছে মরুভূমি না দেখে থাকেন, তাহলে তো আপনার চোখের সামনে ভাসবে না। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তো অ্যালগরিদমটা হচ্ছে আপনি কোড জানেন, আপনাকে জাস্ট একটা ডিসক্রাইব করলে আপনি বুঝে যাবেন, দিস ইজ দ্য অ্যালগরিদম, আর কিছু না। যে প্রবলেমের সলিউশনটা স্টেপ বাই স্টেপ কীভাবে করা হয়েছে, তো সেই জিনিসটাই হচ্ছে এটা। ওই অ্যালগরিদমের উপর ডিপেন্ড করবে কখন আপনি নেস্টেড করবেন আর কখন হচ্ছে সেম লাইনে করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, তা আমরা কন্ডিশন মোটামুটি শেষ করলাম। তো এটার উপরে হচ্ছে কুইজ আমার রেডি আছে, বাট আজকে আমরা কুইজটা স্কিপ করলাম, আমরা নতুন টপিকে যাব। নতুন টপিকটা হচ্ছে লুপ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ খুশি হয়, ওনার ম্যাথে যে জ্বালাটা খায়। আচ্ছা, তো লুপের যে কনসেপ্ট, লুপের কনসেপ্টটা যদি এরকমভাবে বোঝায় যে আপনি একই ধরনের কাজ বারবার করবেন। ধরেন রিয়েল লাইফে আপনি যবে থেকে জন্মাইছেন তবে থেকেই সকালবেলা ঘুম থেকে ওঠেন, রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার ঘুমান, দিস ইজ দ্য লুপ আপনার লাইফের, এবং মরার আগ পর্যন্ত এটাই হবে। সূর্যটাও সেম, পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, সে কিন্তু কোনো বিপরীত করে না। তার মানে সেম কাজটা সে প্রতিদিন করতেছে, কিন্তু প্রতিদিন করলেও কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে, বার চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে, মানুষ মরতেছে, ঠিক আছে, দেশের নতুন নতুন ঘটনা ঘটতেছে, কিন্তু লুপ ওইটা কিন্তু চলতেছে। যেদিন লুপ ভেঙে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে আপনারা এখন থেকে হুজুরদেরকে যদি কেউ বলে যে হচ্ছে কিয়ামত, বলবেন লুপ ভেঙে গেছে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? সেটা তার ব্যাপার, আপনি সায়েন্টিফিক্যালি বলবেন যে আই এম এ প্রোগ্রামার, আমি আপনাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বুঝাইতেছি কিয়ামত কেমনে হয়। ব্রেক, কন্টিনিউ, ঠিক আছে? তো এখন আমরা যদি ছোট্ট করে হিসাব করি, লুপের আরও যদি উদাহরণ দেখি, সেটা হচ্ছে ধরেন আমরা সিঁড়ি বেয়ে উঠি, এই সিঁড়ি কি আমরা এক লাফে উঠে যাই নাকি একটা একটা করে সিঁড়ি উপরে উঠি? অথবা অনেকে আছে জাম দেয়, দুটা দুটা করে উঠে, কিন্তু দুটা একটা এরকম হয় কি? মানে দুইটা উঠতেছেন, দুইটা দুইটা করে উঠেন নাকি দুইটা একটা দুইটা এরকম করে উঠেন? স্বাভাবিক যে আপনি যে রিদমে উঠেন ওই রিদমে উঠা ট্রাই করেন, তাই না? একটা করে হলে একটা, দুইটা করে হলে দুইটা, কিন্তু কখনো দুইটা একটা এরকম করেন না। তার মানে দুইটা একটা যদি হইতো তাহলে ওটাকে আমরা লুপ বলতাম না, কারণ রিদম নষ্ট হয়ে গেছে, আপনি সেম কাজটা বারবার করতেছেন না, আপনি কিন্তু কমায় ফেলতেছেন, বাড়ায় ফেলতেছেন, ঠিক আছে? তবে এটা করা যায়, এটাও এক প্রকার লুপ, যেহেতু আপনি সেম জিনিসটাই করতেছেন, সিঁড়ি বেয়ে উপরের দিকেই উঠতেছেন, আবার সিঁড়ি বেয়ে নিচের দিকেই নামতেছেন, তাহলে এটাকেও এক প্রকার আমরা কনসেপচুয়ালি বলতে পারি যে লুপ, ঠিক আছে? লুপটাও চলে কন্ডিশন দিয়ে, কারণ লুপ যেমন হ্যাঁ এই যে একই গান বারবার চলে, তো দিস ইজ দ্য লুপ, যে সেম কাজটা আপনি করতেছেন, ঠিক আছে? কিন্তু এই লুপ যদি থামানো না যায় তাহলে কেমন? যেমন পৃথিবী থামানো যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু থামবে, এটা আমরা সবাই বিশ্বাস করি মোটামুটি, তাই না? কিন্তু কবে এটা আমরা জানি না। শুক্রবার আছে, যাই হোক, এটা হলো আনকন্ডিশনাল, তাই না? তাহলে আমরা প্রথমে লুপ করব আনকন্ডিশনাল, ঠিক আছে, এরপরে করব কন্ডিশনাল। কারণ কি, আমরা ওই লুপটা তো কোনো একটা পারপাসে ইউজ করব,
বারবার একই কাজ করাবো, একটা পারপাসে কাজ করাবো, তাহলে ওকে থামানোটাও জরুরি। তো থামাইতে গেলেও আমাদের কন্ডিশন লাগবে, যার কারণে আমরা আগে কন্ডিশন করবো, ঠিক আছে? এই কন্ডিশন দিয়ে লুপটাকে থামাবো। এখন আনকন্ডিশনাল কেন বলতেছি আর কন্ডিশনাল কেন বলতেছি, আমরা কি জানি কন্ডিশন ট্রু হয় কি দিয়ে? 1 দিয়ে। তার মানে সবসময় যদি 1 হয় তাহলে ওটা কি? ট্রু। তাহলে লুপ যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে? তো রিয়েল লাইফে কি লুপ বুঝাইতে পারছি? আবার আরও যদি লুপ বুঝাই, ধরেন আজকে আপনাদের শনিবারের ক্লাস, তাহলে যতদিন না এই কোর্সটা শেষ হবে ততদিন শনিবার 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 লুপ চলতেছে, বুঝাতে পারছি? ব্রেক কখন? সেমিস্টার শেষ, ব্রেক, বুঝাতে পারছি? মানে লুপ শেষ। তার মানে লুপটা কি? কন্টিনিউয়াস, চলতেই থাকে। আর কন্ডিশন আর লুপের মধ্যে পার্থক্য, কন্ডিশন হচ্ছে একবার এক্সিকিউশন হয়ে থেমে যায়, কিন্তু লুপ একবার এক্সিকিউশন হওয়ার পরে আবার চলে, আবার এক্সিকিউশন হওয়ার পরে আবার চলে, যতক্ষণ পর্যন্ত না ওটা ফলস হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। আমি ক্লিয়ার? তাহলে রিয়েল লাইফে আমরা উদাহরণটা বুঝছি, এবার রিয়েল লাইফ থেকে এখন প্রোগ্রামিংয়ে আমরা এটিকে ইমপ্লিমেন্ট করে দেখি, ঠিক আছে? তো লুপেও আমাদের কিন্তু ব্লক আছে। সো আপনারা যদি কন্ডিশনের ব্লকটা বুঝে যান তাহলে লুপ শিখতে মাত্র লাগবে 10 মিনিট। আপনাদের বেজ এখন রেডি, এখন যা দিব আপনারা খেতে পারবেন। তাহলে আমরা শুরু করি। তা আমরা একটা কন্ডিশন দিই যে ইফ কীভাবে চালায়। তো আমরা ইফ দিলাম এভাবে, ইফ দেওয়ার পরে আমরা বলতেছি যে 1 মানে কি? ট্রু সব সময়। তারপরে এটা, তারপরে আমরা প্রিন্ট করলাম, কি দিব? প্রিন্ট করে বারবার প্রিন্ট করব কি? ট্রু প্রিন্ট করি, ট্রু, যে দিস ইজ ট্রু, ঠিক আছে? দিস ইজ ট্রু। এখন দেখবেন একবারই প্রিন্ট করতেছে, বুঝতে পারছি? ওকে, এখন এখানে যদি ফর দেয়, ফর, এখন যদি এটা চালায়, সে একটা ইরর দিচ্ছে। এই ইরর দেওয়ার কারণ হচ্ছে আমরা ওর ইয়াটা মিট করতে পারি না। মানে আচ্ছা, ফর লুপ দিয়ে না বুঝে আমরা হোয়াইল লুপ দিয়ে বুঝি, হোয়াইল, WHILE। আমাদের দুই রকমের লুপ আছে, একটা হলো হোয়াইল লুপ আর একটা হলো ফর লুপ। তা আমরা আগে হোয়াইল করি, ফরটা সবসময় ইউজ হয়, হোয়াইলটাও অকেশনালি প্রয়োজন হয়। ধরেন আমরা এইভাবে দিলাম, চলতেই আছে, ঠিক আছে? এটি কিন্তু থামে নাই, আপনারা মনে করতে পারেন থেমে গেছে, চলতেই থাকবে। এই কম্পিউটার যতক্ষণ পর্যন্ত অন আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, মানে সূর্যের মতো, থামে নাই। আমরা তো আর নিচে যাইতে পারতেছি না, ঠিক আছে? চলতেই আছে। তো এক্সিকিউশন হ্যাল্টেড, মানে চলতেই থাকবে, এটা সেটা বুঝাইতেছে, ঠিক আছে? এই প্রোগ্রামটাই আমরা যদি W3-তে করি, W3-তে এখানে তো বুঝে গেছে যে এটা আনলিমিটেড চলবে, এই জন্য থামাই দিয়ে বলতেছে এটা হেল্টেড, ঠিক আছে? আমরা যে কোনো একটা জায়গায় যেয়ে এটাকে পেস্ট করি, এই দেখ, এই চলতেছে, হ্যাঁ, এই দেখেন চলতেই আছে, এই টিটি চলতেছে, মানে উপরের দিকে চলতেই আছে, ঠিক আছে? তার মানে এই প্রোগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই কম্পিউটার অফ করতেছি। এই কম্পিউটার যতদিন চলবে এবং নেট থাকবে ততদিন হচ্ছে এটা চলতেই থাকবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল কি? আনকন্ডিশন, মানে কন্ডিশন দিয়ে আটকাইতে পারি না, ঠিক আছে? কিন্তু এখন যদি বলি যে 10 বার চালাও, ঠিক আছে? আমরা বললাম 10 বার চালাও, তো 10 বার যদিও চালাই তাও এটা থামবে না, কারণ কি? কিভাবে থামাবো? আচ্ছা কন্ডিশন দেন, আপনারাই বলেন কিভাবে কন্ডিশনটা দেবো। 10 বার চালাবো আমরা, ইফ, ইফ এখানে লেখা লাগবে না, ইফ তো একবারই মাত্র এক্সিকিউট করে। হোয়াইল মানে কি? এটা একটা লুপ, সে বুঝে যায়। প্রোগ্রামিংকে বলা আছে হোয়াইল কথাটা থাকলেই তুমি বুঝবা যতক্ষণ পর্যন্ত এটা সত্য ততক্ষণ পর্যন্ত এটা চালাইতেই থাকবে, কিন্তু ইফে তুমি একবারই এক্সিকিউট করবে। এটাই হচ্ছে ইফ আর হোয়াইলের মধ্যে পার্থক্য, মানে লুপের মধ্যে পার্থক্য। তো এখানে কন্ডিশন কি দেবো? যে 1 থেকে কত, যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে ছোট থাকবে। তো ধরেন আমরা একটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে নিই, ধরেন আয়ের ভিতরে 1 নিয়ে নিলাম,
তো এখানে এক রাখা আর আয় রাখা একই ব্যাপার না, এতটুকু তো আমরা বুঝি। তো এখনও যদি রান করি তাও দেখবেন যে এটা ওই সেমভাবে চলতেই আছে, এটা তো ট্রু। একের মান কি 10-এর থেকে সবসময়ই ছোট, তো এটাকে কি করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না, দেখেন। কিন্তু এটা কি, হ্যাঁ হ্যাঁ বড় বাইক হয়ে আচ্ছা বড় বা ইকুয়ালি দিলাম, এটা থামানো যাবে না। কারণ কি, কারণ আয়ের মান সবসময় কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, একই থাকতেছে, আয়ের মান বাড়েও না কমেও না। তো কন্ডিশন তো তখনই শেষ হবে, মানে কন্ডিশনটা তখনই নষ্ট হবে যখন আয়ের মানটা 10-এর থেকে উপরে চলে যাবে। তাহলে আমরা কি করব, এটার ভিতরে যদি আয়ের মানটা বাড়ায় দিই, ধরেন যতবার ঢুকবে আয়ের মানটা 1 করে বাড়ায় দিব, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে 1 করে বাড়াবে। আয়ের মান এখন 1 আছে, যদি এই ব্লকে ঢুকে তাহলে আয়ের মানটা আর 1 করে বাড়াবে, তাহলে কি 1 থেকে 2, 2 থেকে 3, এভাবে করতে করতে আয়ের মান এক সময় কি হয়ে যাবে, 10-এর উপরে চলে যাবে, কন্ডিশনটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে, মানে ফলস চলে আসবে। ঠিক আছে, তাহলে রান করি, তাহলে দেখবেন 10 বের হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন ধরেন আমরা এইভাবে না, শুধু আই প্রিন্ট করি, তাইলেই তো হয়। তাহলে আয়ের মান দেখেন, যতবার ঢুকবে আয়ের মান প্রথমে কত ছিল, 1 প্রিন্ট করবে, এরপর এখানে যায় 1 বাড়তেছে, তাহলে 2 হলো, এটা আবার এখানে যাবে, 2 হলো, 2 কি 10-এর থেকে ছোট, আবার এখানে 2 প্রিন্ট করবে। এভাবে করে যখন সে দেখবে যে 11 হয়ে গেছে তখন সে ছেড়ে দেবে। তো 11 হয়ে গেলে কি, এখানে যখন 11 হয়ে যাবে তখন 10 আর 11 কি, 11 বড়, কন্ডিশন মিথ্যা, মিথ্যা হয়ে গেলে তো এটার ভিতরে ঢুকতে পারবে না, আর না ঢুকলে কি হবে, শেষ। তার মানে 10 পর্যন্ত প্রিন্ট করে শেষ। বুঝতে পারছি, খুব কঠিন কিছু। এখন যদি কন্ডিশন বুঝেন তাহলে লুপটা সহজ। এখন যদি আমি বলতাম যে কন্ডিশনটা একরকমভাবে বাড়াই দিতাম, তাহলে কিন্তু আর হোয়াইল বোঝা অবস্থা খারাপ। আবার সিচুয়েশন বেস না হলে বোঝা যায় না। তো আপনারা নিজেরাই করবেন, আয়ের মানটা বাড়াইলেন এবং এটাকে কন্ডিশনটাকে মিথ্যা করলেন, ঠিক আছে? তাই এতটুকু আগে হাতে করেন। আমরা এটা কি করলাম, শূন্য মানে নিচ থেকে উপরে দিয়ে গেলাম, মানে 1 থেকে 100। এবার যদি আপনাকে বলা হয় 100 থেকে কোথায় যাবেন, 1-এ যাবেন, তাহলে কীভাবে, তাহলে কীভাবে কী করবো? তা আমরা বলবো ধরেন 10-এরটাই করি, তাহলে 10 থেকে 1-এ যাব, তাহলে আয়ের মান নিয়ে নিলাম 10, আর এখানে বলে দিব কোথায় যাব, 1-এ যাব, ঠিক আছে? বা 1-এর সমান না হয় 1-এর থেকে বড় হইতে হবে। আয় কি বড় না, তাহলে আয় যতক্ষণ বড় অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তাহলে 10 তো বড়, তাহলে 10 9 সব 1-এর থেকে বড়, আর 1 যখন হয়ে যাবে তখন 1-এর সমান হয়ে যাবে। এখন তাহলে এটাই কি করতে হবে, 10-কে কমাইতে হবে। কত করে কমাবো, 1 করে, তাহলে এখানে প্লাসের জায়গায়, তাহলে দেখেন 10 থেকে 1-এর দিকে চলে আসবে। আসছি, করে ফেলেন, 2 মিনিট লাগবে। এটাকে যদি আমরা এখন শর্ট হ্যান্ডে লিখি, মনে আছে কিভাবে লেখে, এখনো সেম রেজাল্টই দিবে, তাই না? তো যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু বড় হাতে বড় হয়ে আসবে না, এগুলো শর্ট হ্যান্ডে আসবে, সো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন ধরেন আমি চাই শুধু বিজোড়গুলো আসবে, জোড় আসবে না, তাহলে কি করব? তাহলে এই হোয়াইলের ভিতরে আবার আমরা কি করব, কন্ডিশন দিব যে আমরা কি চাই, জোড় চাই, বিজোড় চাই না, আবার বিজোড় চাই, জোড় চাই না। তাহলে কি করব, এখন বিজোড় যদি চাই তাহলে আমরা এখানে কি করব, এই বরাবরই থাকবো। এখন একটা কন্ডিশন দেবো, ইফ যদি কি হয়, কোনগুলো নিব, আইকে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তো এটা কি ভাগশেষ না, পার্সেন্টকে আমরা কি বলি, মডুলাস বা ভাগশেষ। তো 2 দিয়ে আপনি পৃথিবীর যাকেই ভাগ করেন, যদি ভাগ যায় তাহলে কি, জোড় আমরা কিভাবে বুঝি গাণিতিকালি, যদি ভাগশেষ 0 হয় তবে হ্যাঁ, তাহলে আমরা বলবো এইটার যে ভাগশেষ এটা যদি কি হয়, সমান সমান 0 হয়, তাহলে জোড়। তাহলে আগে জোড়গুলাই বের করি, বিজোড় পরে বের করি। তাহলে আমরা কি করব, এই কন্ডিশনের বরাবর কি এটা আছে,
তাহলে কি এটার উপর ডিপেন্ডেন্ট হয়েছে এখনো প্রিন্টটা? আগেরটা তো আছে। তা আমরা তো এটা দিয়ে কি সব প্রিন্ট করতেছি, কিন্তু আমরা এখন কি চাই, বেছে বেছে প্রিন্ট করব কোনগুলা যেগুলো জোড়। তাহলে বললাম আই যদি কি হয় 2 দিয়ে ভাগশেষ যদি নিঃশেষে 0 হয় তাহলে আমরা এটাকে কি করব, প্রিন্ট করব। তাহলে এই ব্লকের ভিতরে এটাকে ঢুকাই দিলাম, কিন্তু আইকে কিন্তু বরাবরই রাখলাম, কারণ সে প্রতিবারই কি হবে, রিপিট হবে, এটা না মাইনাস করব। তাহলে এখন দেখেন 10 8 6 4 2 স্যার ইকুয়ালসে দুইটা কেন? যখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কারো ভিতরে কাউকে রাখি ভ্যারিয়েবল, তখন হচ্ছে একটা দেই, আর যখন দুইটা সমান কিনা কম্পারিজন করি তখন হচ্ছে দুইটা ইকুয়াল দিতে হয়। এটা তো আমরা ওই যে ইয়াতে দেখছিলাম, এই যে কন্ডিশনে, এই যে আমরা এখানে করছি না, ইকুয়াল মানে হচ্ছে ডাবল এটা, আর নট ইকুয়াল মানে কি বি। এখন আমরা যদি এখানে কি দেই, নট ইকুয়াল দেই, তার মানে কি কি কোনটা আসবে বলেন তো? বিজোড় আসবে। কারণ কি, হয় 0 না হয় 1 আসবে। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকে, হয় 0 না হয় 1। ভাগশেষ সবসময় কি হয়, যেটা দিয়ে ভাগ করবেন তার থেকে কম হয়, তাই না, আজীবন। কারণ 2 দিয়ে যা ভাগ করবেন, ভাগ করার পরে যেটা যাবে না সেটাই তো ভাগশেষ। তাহলে 2 দিয়ে ভাগ যায় না এমন কি কি আছে, 1 আর 0, বাকি সব তো যাই। তার মানে কি, এখন দেখবেন বিজোড়গুলো চলে আসছে, আসছে তো খুব কঠিন জিনিস করেন এটা, ভুলে যায়। তাহলে আমরা কি ধরেন আমার যত বিজোড় আছে ওর মধ্যে থেকে 7 বাদ দিচ্ছি, তাহলে কি এই কন্ডিশনের ভিতরে আবার নেস্টেড কন্ডিশন দিয়ে বলতেছি ইফ যদি আই 7 সমান না হয় তাহলে প্রিন্ট করেন, আর যদি 7 সমান হয়ে যায় তাহলে দরকার নেই, চলে যায়। ঠিক আছে? তাহলে ব্যাপারটা এরকম যে ওই যে বললাম নেস্টেড কন্ডিশন কখন লাগে, এখন যদি আপনি বলেন যে এইটা আর এইটা সব একসাথে করবে, করা যাবে, কিন্তু জিনিসটা দেখতে জটিল মনে হবে, করা তো আরও জটিল মনে হবে। ঠিক আছে? সো এই সব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটার উপর আরেকটা ডিপেন্ড করে আগাইতে হবে। ঠিক আছে? ওকে, তো এটা করেন। ওকে, আমরা এখন যদি এটাকে রান করি তাহলে কি পাবো, 10 থেকে 1 পর্যন্ত পাবো, তাই না? এখন আমি যদি বলি যে হচ্ছে 7 3 অথবা 7 6 অথবা 8 যে কোনো একটা আমি হচ্ছে প্রিন্ট করতে চাই না, তাহলে কিভাবে করা যায়? তো এটা যদি এভাবে করতে চাই তাহলে এই প্রিন্টটাকে আমরা সংরক্ষিত করব কিভাবে, আমরা বলবো if i যদি কি হয় সমান সমান 7 হয়, ঠিক আছে, তাহলে বলবো কি কন্টিনিউ, আর এই এটাকে উপরে দিয়ে দিই। এটা দেওয়ার কারণ হচ্ছে, আচ্ছা এটা না দিয়ে একবার দেখাই তাহলে বুঝবেন যে কি হচ্ছে। আমি যদি রান করি তাহলে দেখবেন বারবার 7 পর্যন্ত আসতেছে, কন্টিনিউ ঝামেলা কেন করতেছে, কি বলে কন্টিনিউ। আমার মনে হয় এখানে ব্রাউজারের সমস্যা আছে। কন্টিনিউ বলে একটা ব্যাক স্পেস সি না জি, একটা ব্যাক স্পেস কি দেবো, এই ব্যাক স্পেস মানে ব্যাক স্পেস, হ্যাঁ এখন একটা ব্যাক স্পেস, ইনডেন্টেশন ইন্ডেন্টেশন এরর তো আপনি বলার পরে, তো এটা কি ক্যাপিটালাইজ সিটা বড় হবে? না না, আচ্ছা আমরা কন্টিনিউয়ার একটা প্রোগ্রাম দেখে আসি।
কিন্তু আমার এটাতে কি সমস্যা? বানান তো আমার ঠিকই আছে। রাইট রাইট শুধু এই ভুল আছে? স্যার ওয়াইল লুপের পরে কি ইন্ডেন্ট কিছু দেওয়া আছে? হ্যাঁ, ওয়াইল লুপের পর ইন্ডেন্ট কিছু দেওয়া আছে ও লাইন। আচ্ছা, দেখি এবার কি ঝামেলা। না ঠিকই তো ছিল, ইন্ডেন্টেশন ই আর পি ঠিকই আছে। সবই ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখি এটাতে কন্টিনিউ বানানো তো ঠিক আছে। কন্টিনিউ কন্টিনিউ ইকুয়াল ইকুয়াল 7 ইকুয়াল ইকুয়াল 3 ঠিকই তো আছে। এটা তো আবার ঠিক আছে। এটা তো কেন এরকম করতেছে? স্যার ইফ স্টেটমেন্ট কি ইন্ডেন্ট কিছু দেওয়া আছে? হ্যাঁ, ওয়াইলের নিচে ইফে ফাইলের ভিতরে যে ওয়াইলের ভিতরে ইফে কি স্পেসের কোনো সমস্যা? না না, আচ্ছা দেখি আরেকবার আমরা ট্রাই করে আমাদেরটা কেন প্রবলেম করতেছে। ইফ আর পি আই 8 বরাবর আছে। ওকে, কন্টিনিউ বানানটা কি ভুল হচ্ছে? সেই তো আছে মনে হচ্ছে। বাট প্রায় ওকে, শব্দটা চালু করে দিছে সহজ আছে। বরাবর লাইন 5 ঠিকই কন্টিনিউটা আর একটা স্পেস দিয়ে দেখেন স্যার। তাও তো দেখলাম। হ্যাঁ, ওইখানে দিয়ে দেখেন স্যার। এই যে i মাইনাস ইকুয়াল এর উপরে নেই, একদম উপরে সেম টু সেম কিন্তু গ্যাপ নাই ওগুলো পাগলা হয়ে গেছে। আমি তো কোনো কিছু দেখতেছি না এখানে। আর এটা বাদ দিয়ে কোলাব ইউজ করি স্যার হ্যাঁ? কোলাব ওই কোলাব একটা আছে না স্যার ও কোলাবে। এটা আচ্ছা, বাদ দিই আহ, এরকম আমি ব্যর্থ এরকম কাহিনী করলে। স্যার ইফ স্টেটমেন্টে কি ইন্ডেন্ট কিছু দেওয়া ছিল হ্যাঁ, নাকি ওখানেই সমস্যা হয়ে গেছে? আমাদের কোনো ফোল্ডার আছে এখানে? কন্টিনিউ মানে আমার ইউজ হয় না নাকি? হয় হয়।
এখন ঠিক আছে। যাই হোক, ট্যাব দিয়ে ওরা নিতেছিল না কোনো কারণে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কন্টিনিউ করলে কি হচ্ছে দেখেন, আমরা যখন 7কে কন্টিনিউ করতে বলতেছি তখন সে 7 প্রিন্ট করে নেই, কিন্তু 7 প্রিন্ট না করলেও 7-এর পরেরগুলোও আসে না। কারণটা কি বলতে পারবেন? এনিওয়ান, অনলাইন অফলাইন? 7 এর নিচে কন্টিনিউ করতে বলতেছে, হ্যাঁ, 7 এর পর থেকে কন্টিনিউ করতে বলতেছে, এজন্য ব্যাপারটা হচ্ছে কন্টিনিউ মানে কি এখান থেকেই ফেরত যাওয়া এখানে। তো এখান থেকে যখন এখানে ফেরত যাচ্ছে তখন কিন্তু আয়ের মানটা কমতেছে না, কমতেছে কি, তার মানে আয়ের মান 7-7-ই আছে। যতবার এখানে 7 চেক করতেছে ততবারই এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তা আয়ের মানটা চেঞ্জ না হওয়ার কারণে এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে, এবং এই লুপটা হচ্ছে কি আনকন্ডিশনাল, মানে ব্রেক হচ্ছে না। যার কারণে আমরা যদি এই যে আমাদের যে কমানোর ব্যাপারটা, এটা যদি কি করি, এটা এই দুটোর মাঝখানে অথবা এইখানে রাখি, তাহলে কি হবে, সে কি করবে, এখানে কন্টিনিউ হলেও ভিতরে এসে আয়ের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে সে আর এইভাবে ঘুরবে না, তখন হচ্ছে এখানে ঠিকই কমে যাবে। ঠিক আছে, এখন যদি রান করি, দেখেন 7 বাদে সে সবই প্রিন্ট করছে, বুঝতে পারছেন? কন্ডিশন উপরে নেওয়ার পরে এবং এখানে যেহেতু লাস্ট পর্যন্ত 1 আসবে কন্ডিশনে, তো 1ই আসছে, 1 আসার পরে এখানে যখন 1 আর 1 ইয়ে হয়েছে তখন 0 হয়ে গেছে, 0 প্রিন্ট করছে, দেখতে পাচ্ছেন? তো তাহলে আমরা চাইলে আরও অনেকগুলোকে কি করতে পারি, বাদ দিতে পারি। ধরেন i = 3, তার মানে কি 3 এবং 7কে আমরা কি করতে চাই না, প্রিন্ট করতে চাই না। তার মানে কি প্রিন্ট করতে চায় না মানে কি, তাকে প্রিন্ট পর্যন্ত পৌঁছাইতেই দিব না। এখান থেকে বলবো এই তুই বাড়ি হাট যা, এ না যেন না দেখি, ঠিক আছে? তো তখন এই 7 আর 3-এর বেলা সে আর প্রিন্টের কাছে যায় পৌঁছাইতে পারে না, আবার কন্ডিশন চেক করে, ঠিক আছে? এই যে দেখেন 3ও নাই 7ও নাই। এম আই ক্লিয়ার? এবার যদি মনে করেন যে 7 অথবা 3 যে কোনো একটা পাইলে সংসার বন্ধ, মানে আর কাউকে কোনো কিছু প্রিন্ট করতে দিবে না, তখন এখানে বলবে ব্রেক, BREAK। ব্রেক মানে হচ্ছে তুমি 7 পাও অথবা 3 পাও, যাকে আগে পাবা তুমি কি করবা, এই লুপটাকেই বন্ধ করে দিবা, কন্ডিশনের দরকার নাই বাবা, বন্ধ, এই 7টা নামা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই 7টা নামাই দিবে, দেখেন 7-এই শেষ, 7-এর নিচে আর আসতে পারতেছে না, মানে 7-এর নিচে তো প্রিন্ট হচ্ছেই না, মানে ব্রেক এখানেই শেষ যেহেতু, এই জন্য 7 কিন্তু প্রিন্ট করতেও পারতেছে না। যদি আপনি 7কে প্রিন্ট করতে চান এরপরে আর কাউকে প্রিন্ট করবেন না, তাহলে এই প্রিন্টটাকে কোথায় রাখবো, এটার নিচে রাখবো, তাহলে কন্ডিশন হওয়ার পরে ব্রেক হবে, মানে 7 প্রিন্ট হবে তারপরে ব্রেক হবে। এখন দেখেন 7 প্রিন্ট হওয়ার পরে ব্রেক হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কন্টিনিউ আর ব্রেকটা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এখন একটু পিছন দিকে যাই, এটাকে আগে প্রিন্ট কাজ করেন, এরপরে আমরা ব্রেকটা দেখব, ঠিক আছে? ওকে, ফর লুপ। তো ফর লুপের হচ্ছে ফর লিখতে হয়, এরপরে যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম লিখতে হয়, যে কোনো, ধরেন আই লিখলাম, অথবা এটা আগে থেকে ডিক্লেয়ার করার দরকার নেই, ইন যে কোনো একটা ডেটা, ধরেন আমরা দিয়ে দিলাম লিস্ট ডেটা আর কি, ধরেন আসাদ, ঠিক আছে? তা আসাদ দিয়ে দিলাম, তাই আসাদটাকে সে স্ট্রিং, তো এই যে এক একটা ক্যারেক্টার আছে না, ASAD, এগুলো এক একটা ক্যারেক্টার, হ্যাঁ? আপনার নাম কি আসাদ নাকি আসাদ? আসাদ, এই যে যা লেখা আছে তাই, আসাদুজ্জামান, এই আসাদ শর্ট ফর্ম, হ্যাঁ? তো এখন এটাকে পুরোটা সে লিস্ট আকারে ধরে। এখন লিস্ট কি জিনিস বুঝাচ্ছি। তো এই এক একটা ক্যারেক্টারকে সে এক একটা আইটেম ধরে। আই কি করে, প্রথমে হচ্ছে এ কে আইটেম হিসেবে কাজ করে, আমরা প্রিন্ট করি, প্রিন্ট আই। এখন আই কি করবে, বলতেছে ফর যদি, মানে ফর মানে কি কারোর জন্য, ঠিক আছে? আই, তাহলে ফর আই, আয়ের জন্য ইন আসাদ, আসাদের ভিতরে যদি সত্য হয় তাহলে ঢুকবে, আর না হলে ঢুকবে না। যদি আমার কিছুই না থাকে তাহলে তো সে 0 পাচ্ছে, কিছুই পাচ্ছে না, তাহলে কিছুই ঢুকবে না। আর যদি কিছু পাই তাহলে ওটাকে কী করবে, সে একটা একটা করে রিসিভ করবে। তাহলে আই প্রথমে কি করবে, এ কে ধরবে,
তাহলে এ হবে তার ভ্যালু, তারপরে এসকে ধরবে। ফরও কিন্তু লুপ, মানে ঘুরে ঘুরে ঢুকবে। তাহলে আয়ের ভ্যালু একবার এ, তারপরে আবার এস, তারপরে এ, তারপরে ডি, তারপরে কিছু নয় বাদ। এখন রান করি, এ এস এ ডি, বুঝতে পারছি? এখন এই আসাদটাকে আমরা লিস্ট, এখানে স্ট্রিং বলতেছি, বাট এটাকে লিস্ট আকারে সে কাউন্ট করে। এখন লিস্ট কী জিনিস সেটা বুঝি, ঠিক আছে? তো লুপটা আপাতত এভাবে থাক, আমরা হচ্ছে লিস্টটাকে বুঝি, কারণ নেক্সটে আপনাদের লিস্ট আসবে। লিস্টের ধারণাটা আমি দিয়ে দেব। সেটা হচ্ছে যে আপনি যদি থার্ড ব্র্যাকেটে থাকে কোনো জিনিস, তাহলে ওটাকে আমরা লিস্ট বলবো চোখ বন্ধ করে, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি কোনো আইটেম কমা কমা দিয়ে থাকে, মানে ভ্যারিয়েবলের ভিতরে, অবশ্যই এখানে একটা ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে? ধরেন ভ্যারিয়েবল ভি দিয়ে রাখলাম, ঠিক আছে? এটাও ভি দিয়ে রাখলাম। তার মানে কি, এইরকম যদি হয় ভ্যারিয়েবলে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেটে থাকলে এটার নাম হয়ে যাবে লিস্ট। লিস্ট ফার্স্ট ব্র্যাকেটে থাকলে এটার নাম হয়ে যাবে টাপল। টাপল, ঠিক আছে? এরপরে থার্ড সেকেন্ড ব্র্যাকেটে থাকলে এটার নাম হয়ে যাবে সেট, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদেরকে এতটুকু জিনিস শিওর করি যে লিস্ট যদি আপনি সব বুঝে যান, তাহলে এই টাপল সেট এটা কোনো ব্যাপারই না। আবার আরেকটা জিনিস থাকে সেকেন্ড ব্র্যাকেটেই, বাট এটার ভিতরে একটা জিনিস থাকে কি অ্যান্ড ভ্যালু। সেকেন্ড ব্র্যাকেটেই কি থাকবে, কি থাকবে আর ভ্যালু থাকবে। এটার নাম হয়ে যাবে কি ডিকশনারি। ডিকশনারি, এটাকে শর্টকাটে ডিক বলা হয়, ডিক্ট, ঠিক আছে? ওকে, এখন এই ডিকশনারি যদি বুঝেন, তাহলে আপনারা এখন যে জাভাস্ক্রিপ্ট করেন, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট নামে যদি কিছু পড়ে থাকেন, তাহলে ওই জিনিসটা হচ্ছে এটা সামনে পাবেন, ঠিক আছে? তো এখন আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্ট যদি পারেন তাহলে বাকি 4টাই পারবেন। আর এই যে 4টা, এই পুরো 4টা মিলে একটাকে বলা হয় অ্যারে, যেটা তোমরা অলরেডি পড়ছো, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যারে। এই অ্যারের 4টা ভাগ হচ্ছে এটা। অন্যান্য ল্যাঙ্গুয়েজে অ্যারে বলে চালায়, বাট পাইথনে এই অ্যারেটাকে 4 ভাগে ভাগ করছে, একটা লিস্ট, টাপল, সেট আর ডিকশনারি, ঠিক আছে? এখন অ্যারে জিনিসটা কি সেটা বুঝলে লিস্টটা আরও সহজে বোঝা যাবে। অ্যারেটা কি এটাও আমরা হচ্ছে আরেকটু করি। সেটা হচ্ছে আমরা ধরেন হচ্ছে এক্সের ভিতরে কত রাখি, 10 ধরেন। তাহলে এক্সের ভিতরে কয়টা ভ্যালু আছে? কয়টা ভ্যালু? একটা ভ্যালু। আমি যদি কমা দিয়ে আরও 10টা ভ্যালু রাখি, ধরেন 6 রাখলাম, 8 রাখলাম, 0 রাখলাম, 5 রাখলাম, তাহলে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালু, মানে মাল্টিপল কি একের অধিক, তাই না? একের অধিক ভ্যালু যদি সংরক্ষণ করতে চাই, এখানে কি দশমিকও থাকতে পারে? না, হ্যাঁ দশমিকও থাকবে। আমি 5.0 দিলাম, তাহলে এই 5.0 একটা সংখ্যা, 0 একটা আলাদা সংখ্যা, আবার কমা দিলে আর একটা সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? ধরেন 9, ঠিক আছে? তার মানে এখানে কমা কমা দিয়ে আলাদা করা মানে কি এক একটা ভ্যালু আলাদা করা। এখন আমরা কি করতেছি, এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি আলাদা আলাদা, কিন্তু এগুলো কি মাল্টিপল, একসাথে, কার ভিতরে, এক্সের ভিতরে। এখন এটি কি আমরা কখনো এরকম করছি? করি না। তো এই ধরনের ধারণাকে বলা হয় কি অ্যারে, ঠিক আছে? তার মানে আমি মাল্টিপল ভ্যালু যদি সংরক্ষণ করতে চাই কোনো ভ্যারিয়েবলের ভিতরে, তাহলে সেটাকে বলবো অ্যারে। এখন ডেটাটা যে কোনো টাইপের হইতে পারে, মিক্সচার ডেটাও থাকতে পারে, দেখা যাচ্ছে আমার আর একটা স্ট্রিং ডেটাও থাকতে পারে, ধরেন আশাদি রাখলাম, ঠিক আছে? মিক্সচার ডেটা, তাহলে কি দেখেন দশমিক ডেটা আছে, তারপরে স্ট্রিং আছে, তারপরে হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু আছে, আরও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? দেখা যাচ্ছে একটা ট্রু রাখলাম, ট্রু, তাহলে বুলিয়ানও আছে, তাহলে যত ডেটা টাইপ আছে সবই আছে। তাহলে সবগুলোকে আমরা কি করতেছি, এক্সের ভিতরে রাখতেছি। এখন আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কেন এমন করব আর এইটা করলে লাভটা কি, ঠিক আছে? তো আমরা কি করি, ঘর আমাদের কি অগোছালো থাকে না ব্যাচেলারে? কিন্তু আপনার বাবা মায়ের ঘর দেখলে কি সুন্দর গুছানো,
ঠিক আছে, রান্নাঘর থেকে চিল্লায় বলবে এই ড্রেসিং টেবিলের অমুক কোনায় অমুক জায়গায় এই জিনিসটা আছে, বলে কি না? গুছানো থাকে বলেই তো পারে। কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি যে একটু আগে কলমটা লিখছেন এই কলমটা কোথায় রাখছেন, টেবিলের উপরে নাকি খাটের নিচে চলে গেছে, তাই তো নাকি? এখন আমাকে বলেন যে আপনার আম্মু যেটা বললো সেটা সহজে খুঁজে পাবেন নাকি আপনি যেটা বলবেন সেটা সহজে খুঁজে পাবেন? কেন? গুছানো আছে। আর যদি গুছানো না থাকে তাহলে সময় বেশি লাগবে। এখন আপনি গুছানো জিনিস খুঁজতে যাবেন নাকি অগুছানো? অবভিয়াসলি গুছালো। তাহলে গুছালো জিনিসে যদি সময় কম লাগে আর অগোছালোতে যদি সময় বেশি লাগে, তাহলে আপনার যে ইউজার, আপনি যে অ্যাপ্লিকেশন বানাবেন সেটা গুছানো হলে বেশি ইউজার ইউজ করবে নাকি হচ্ছে কম গুছানো থাকলে? গুছানো থাকলে। এখন আপনি যদি ডাটাগুলোকে একটা ভেরিয়েবলের ভিতরে গুছায় রাখেন তাহলে খুঁজে পেতে সহজ হবে, নাকি এরকম এক্স ওয়াইয়ের ভিতরে আবার হচ্ছে 7 রাখলেন, এরপরে জেডের ভিতরে আবার হচ্ছে 9 রাখলেন, এবার এফের ভিতরে হচ্ছে 3 রাখলেন, ঠিক আছে? তাহলে এগুলোকে খুঁজে পাওয়া সহজ নাকি এই পাশাপাশি ভ্যালুগুলো রাখলেন এইভাবে খুঁজে পাওয়া সহজ? আচ্ছা, আরেকটা ব্যাপার, আর্কিটেকচার তো আপনাদের এখানে নাই, আমি একটু আর্কিটেকচারটা বুঝাই যে কম্পিউটার কিভাবে স্টোর হয়। আপনি এক্স স্টোর করার পরে ওয়াই যে তার পাশেই থাকবে এটার কোনো গ্যারান্টি নাই, আবার ওয়াইয়ের পরে যে জেড পাশাপাশি থাকবে ব্যাপারটা এমন না। সে যেখানে যেখানে ফাঁকা পাবে সেখানে সেখানে ঢুকাই দিবে ডাটা। আমি কি বুঝাতে পারছি? ধরেন আপনি যদি একটা মুদিখানার দোকানে যান তাহলে বুঝতে পারবেন, ওকে যদি নতুন একটা প্রোডাক্ট দেন ও কী করবে, কোন জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাতে গুতাই দিবে, ঠিক আছে? হ্যাঁ, সে খুঁজে পাবে কিন্তু ওই জায়গাতে অন্য কেউ গেলে আর খুঁজে পাবে না, তার মানে ওটা গুছানো না। কিন্তু ওষুধের দোকানে সে কিন্তু কোম্পানি ওয়াইজ ভিন্ন ভিন্ন করে রাখে, ওখানে যদি কেউ একজন মেডিসিন বিক্রি করার মতো ক্ষমতা থাকে সে এমনি খুঁজে পাবে। বুঝতে পারছি? দ্যাটস দ্য গুছানো আর হচ্ছে অগুছানো। এখন ওয়াই জেড এফ এটা হলো মুদিখানার ভিতরে আছে, এখন আপনি খুঁজতে যদি বলে তাহলে যে অবস্থা হবে সেটা। আর এটা হচ্ছে ওই ওষুধের দোকান যেখানে হচ্ছে আপনার কি থাক করা আছে, কোথায় কোন ধরনের ওষুধ থাকতে পারে সেটা বলে দিচ্ছে, লিকুইড কোথায়, মলম কোথায়, খাওয়ার ট্যাবলেট কোথায়, এই তারপরে হচ্ছে লার্জ ফার্মার ওষুধ, মানে লার্জ ফার্মা বলতেছি স্কোয়ারের কোথায়, ঠিক আছে, এস আলমের গ্রুপের কোথায়, ঠিক আছে? আরে ভ্যাকসিনকে বলার দরকার নেই, এস আলম, ঠিক আছে? বুঝতে পারছি? এইভাবে আলাদা আলাদা থাকতে হবে। তাহলে সেম ওয়েতে আমাদের কম্পিউটারের ডেটাগুলো যদি আমি এইভাবে আলাদা আলাদা করে খুঁজতে যাই তাহলে আমার কাস্টমারকে সার্ভিস দিতে সময় বেশি লাগবে, কাস্টমার ওয়েট করবে, দেখা যাচ্ছে অনেক সময় কাস্টমার চলেও যায়, মুদিখানার দোকানে লাইন বেশি দেখলেই চলে যায়, কিন্তু ওষুধের দোকানে আরামসে সুন্দর করে গুছানো জিনিস থাকে, ভাই আপনার স্লিপটা দেন আর আপনার স্লিপটা, সে স্লিপটাকে স্টোর করে একসাথে সব স্টোর করে আলাদা আলাদা করে ওষুধ দিয়ে দেয়, বুঝায়ও দেয়। ব্যাপারটা কি বুঝতে পারছি? দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন ডিফারেন্ট, ঠিক আছে? এখন আপনি কি আপনার ডেটাগুলোকে যেগুলো একসাথে রাখার সেগুলো কি আপনি এক্সের ভিতরে রাখবেন নাকি এভাবে ওয়াই জেড এফ এর ভিতরে রাখবেন? একসাথে রাখবেন। তাহলে তো আপনার এই কনসেপ্টটাও লাগবে, এই দিস কনসেপ্ট কল্ড অ্যারে। এবং এই অ্যারেটাকে আমাদের পাইথনে 4 ভাগে ভাগ করছে, লিস্ট, টাপল, সেট আর ডিকশনারি। এগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে, ভাগ করছে, বাট লিস্ট যদি পারেন তাহলে বাকি 3টা সেম কাজ, ঠিক আছে? লিস্টে যতগুলো অপারেশন আছে সব যদি বুঝে যান তাহলে বাকি 3টাতে আপনি যদি আধা ঘন্টা করেও সমাধান হয়ে যাবে। বাট এগুলোর কিছু ভিন্ন রূপ আছে যেগুলোর জন্য এগুলোকে আলাদা করা হয়েছে। যেমন লিস্টের যে কাজ টাপলের সেই কাজটা সেমই, বাট টাপলে আপনি এডিট করতে পারবেন না, মানে সিকিউরিটি বাড়াইছে। সেটে আপনি সিরিয়ালি জিনিসপত্র পাবেন না, হ্যাঁ, অগোছালোভাবে পাবেন। ডিকশনারিতে চাবি ছাড়া ডাটা পাবেন না, ঠিক আছে? আপনি এখানে যেভাবে যত সহজে ডাটা পাবেন এখানে অত সহজে ডাটা, তার মানে ফিচারগুলো একটু আলাদা বাট কাইন্ড অফ সেম জিনিস। বুঝতে পারছি? তাহলে অ্যারে কেন কাজে দরকার সেটা বুঝতে পারছি। এটা একটা ডাটা স্ট্রাকচারের অংশ, ডাটাকে কত সহজে আনা যায় সেইটার কনসেপ্ট হলো এটা, এবং এটা খুব বেশি কাজে লাগে, ঠিক আছে? এবং আপনি যে ল্যাঙ্গুয়েজে যান আপনার অ্যারে আছে, ঠিক আছে? ওকে, তো ওখানে অ্যারে ডাইরেক্ট পড়ে আমরা এখানে হচ্ছে এই 4 ভাগে করব। কিন্তু ডাটা র্যাঙ্গলিংয়ে যারা আছেন তারা কিন্তু এই অ্যারেটা অলরেডি মনে হয় পরিচয় হয়ে গেছে। তো বুঝছেন তো ব্যাপারটা যে অ্যারে কেন আসলে দরকার, ঠিক আছে? ওই ডাটাটাকে কেন আমরা থার্ড ব্র্যাকেটে রাখি, ওইটাকে আবার ম্যাট্রিক্সে কেন কনভার্ট করি, ওটাকে আবার কেন আরেকটাতে সিদ্ধ করার জন্য দেই,
কারণ কি সিদ্ধ না করলে আমরা বুঝতে পারবো না যে ওই ডাটা ওইটাই, ওইটা কনফার্ম করার পরে ওইটাকে আরেক জায়গায় যেয়ে কাজে লাগে। ওটাকে বুঝাতে পারছি? সো আপনাদের অ্যারেটা এইভাবে কাজে লাগে। আর আমাদের অ্যারেটা হচ্ছে ডাটাবেসে যত ডাটা আছে সব ডাটাগুলোকে আমি সার্চ করব, কোনটা আগে পাবো কোনটা পরে পাবো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আমরা কুয়েরি করে নিয়ে আসি, যেটা এসকিউএল আপনাদের কাজে লাগবে। বুঝতে পারছি? তো এসকিউএল যখন শিখবেন তখন এইরকম ডাটাগুলো যখনই আপনি সার্চ করেন, ধরেন আপনি সার্চ করতেছেন আসাদ নামে কয়জন আছে, তা আসাদ নামে ধরেন 100 জন আছে, 100 জনকে সে লিস্ট আকারে নিয়ে আসে। বুঝতে পারছি? তাহলে কি করবে, ওই লিস্ট আকারে আপনি এখন দেখবেন না এটা না, এটা বাদ, এটা না, তার মানে এভাবে সার্চ করবেন। বুঝতে পারছি? তো তখন আপনার এই অ্যারেটা লাগবে। তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যদি আপনি চিন্তা করেন, তাহলে বাজারে যখন যান তখন কি করেন, এই তোমার কি কি লাগবে বলো, লিস্ট, তাই না? লিস্টে আবার কেটে জিনিসপত্র নিয়ে আসেন, লিস্টের সাইডে আবার দাম, কত কেজি, কত দাম, আনুমানিক সব হিসাব করে তারপরে বাড়ি থেকে টাকাটা নিয়ে যান। তার মানে এস্টিমেট করতেও ওটা কাজে লাগে। বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি আবার আমরা হ্যাঁ হ্যাঁ রিঅ্যাক্টেও তো অ্যারে আছে, রিঅ্যাক্টে অ্যারে লাগেও। হ্যাঁ কারণ পাইথন থেকেই তো আপনার এপিআই আকারে ডাটাটা আপনাকে রিঅ্যাক্টে দিবে, রিঅ্যাক্টেও আপনার ওই অ্যারেতে কাজ করা লাগবে, আবার পাইথন থেকেও আপনাকে ডাটাটা এপিআইতে কনভার্ট করে তারপর পাঠাবে। আপনাকে দুই এন্ড থেকে কাজটা করতে হবে, এক জায়গা থেকে পাঠাবেন আর এক জায়গা থেকে রিসিভ করবেন, তাহলে দুই ল্যাঙ্গুয়েজেই তো আপনাকে কাজটা করতে হচ্ছে। ঠিক আছে স্যার, আমাদের রুটিনে ছিল যে আফটার 25 অক্টোবর মাইস্কো শেখানো হবে। একটু দেরি হয়েছে, আপনাদের মাইস্কুয়েল শুরু হয় নাই না স্যার, তো বলেন নাই? বললো যে সাদিয়া ম্যামের সাথে কথা হয়েছে, বললো যে শুরু হবে, একটু দেরি হবে। আমাদের তো আছে মনে হয় মুসফিক্সের শিডিউল ফাঁকা নাই, নেব তাহলে মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন। এখন আমরা যদি হচ্ছে এই জিনিসটাই, এটা তো অ্যারে, কিন্তু অ্যারের মতো রাখতে হবে। ঠিক আছে? কারণ প্রোগ্রামিং তো এইভাবে রাখলেও চলবে পাইথনে, বাট আপনাকে রাখতে হবে কি দিয়ে, ব্র্যাকেটের মধ্যে। এখন আপনি এটাকে যদি লিস্টে রাখেন তাহলে থার্ড ব্র্যাকেট দিবেন, যদি টাপলে রাখেন তাহলে সেকেন্ড ব্র্যাকেটে দিবেন, না ফার্স্ট ব্র্যাকেটে, যদি সেটে রাখেন তাহলে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো যেহেতু আমরা প্রথমে কি করব, লিস্ট করব, এই জন্য লিস্টের চিহ্ন দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে এই ডাটাটা কি হয়ে গেল, এক্সের ভিতরে চলে আসছে। তাহলে এই ডাটাটা ধরেন এক একটা যে ডাটা দেখতে পাচ্ছেন এটার আবার কিছু নাম আছে, আমি নামগুলো একটু বলে দেই। এই পুরোটাকে আমরা বলতেছি কি, লিস্ট। আচ্ছা, এখন এই যে এক একটা করে কমা দেখতে পাচ্ছেন, এগুলোকে এক একটা ঘর বলা হয়। এই ঘরের একটা নাম আছে, এটাকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র। আমরা বইয়ে দেখছি না, এই পাতায় গেলে এটা পাওয়া যায়, তো এই ইন্ডেক্সের আবার একটা নাম্বার আছে, এই জন্য এটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে? তো এই যে 10 আছে, 10কে যদি আমি এখন প্রিন্ট করতে চাই, তাহলে 10-এর একটা পজিশন আছে, ওই পজিশনটা শুরু হয় সব সময় 0 থেকে, মানে প্রথম যে নাম্বারটা থাকে এই কমার আগ পর্যন্ত, প্রথম কমার আগ পর্যন্ত যেটা, সেটা হচ্ছে 0 নাম্বার ঘর। কমা থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এই কমা থেকে এই কমা হচ্ছে 2 নাম্বার ঘর। সব সময় শুরু হয় 0 থেকে। তার মানে এখন ট্রু কত নম্বর পজিশনে আছে, তাহলে 0 1 2 3 4 5 রেকর্ডিং আছে, 0 1 2 3 4 5 6 7 নাম্বার পজিশন। ঠিক আছে? তাহলে আমি যদি বলি এক্স এর 7 নাম্বার পজিশনের ভ্যালুটা প্রিন্ট করো, ঠিক আছে? তাহলে এই যে ভ্যালু, এইটাকে বলা হয় আইটেম। ঠিক আছে? আইটেম, এক একটা ভ্যালুকে আমরা বলবো এক একটা আইটেম। বুঝতে পারছি? তাহলে এক একটা আইটেমকে প্রিন্ট করতে হলে তার পজিশন নাম্বার লাগবে, সেই পজিশন নাম্বারটাই হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন বলি প্রিন্ট এক্স এর ভিতরে কত নম্বর পজিশন বললাম, 7, তাই না? তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতে হবে 7, তাহলে 7 নাম্বার পজিশন 0 1 2 3 4 5 6 7 নাম্বারে ট্রু আছে, দেখবেন শুধু ট্রু প্রিন্ট। ঠিক আছে? এখন যদি বলি আমি 6 প্রিন্ট করবো, তাহলে কত নাম্বার পজিশনে, 1, তাহলে 7-এর জায়গায় আমরা 1 বসালে কী হয়ে যাবে, 6। তাহলে এখন যদি বলি আসাদ প্রিন্ট করেন, তাহলে কত, 6, তাহলে এখানে বসাবো 6। তার মানে এই যে ইন্ডেক্স নাম্বার,
ইন্ডেক্স নাম্বার কেন বললাম? আমরা সূচিপত্র দেখে বলি এই টপিকটা এত নম্বর পৃষ্ঠায়, সেম ওয়েতে এখানে বলতেছে ইন্ডেক্স নাম্বারের অনুযায়ী এই ভ্যালুটা আছে। সো আপনি বললেন যে এক্সের এত নম্বর ইন্ডেক্সে কী আছে আমাকে দাও, সে আপনাকে ওই ভ্যালুটা দিয়ে দিচ্ছে। আমি ক্লিয়ার? এখন যদি আমরা চাই সব ভ্যালুই আমাকে সে প্রিন্ট করে দেখাবে, তাহলে ডাইরেক্ট এক্স, তাহলে কি করবে? যা আছে সব দেখাই দিল। কিন্তু এখানে তো থার্ড ব্র্যাকেট আছে, আমি তো থার্ড ব্র্যাকেট চাই না, কমাও চাই না, শুধু ভ্যালুগুলো প্রিন্ট করবে। তাহলে আমি কি করব? তাহলে আমাকে লুপ চালাতে হবে। কারণ কি, আমি একটা একটা করে চালানোর দরকার আছে আমার। তো লুপের ক্ষেত্রে এই যে আমরা এই লুপটা শিখলাম না, এই লুপটা কাজে লাগাবো কিভাবে? প্রথমে লিখবো ফর আই, আই মানে কি যে কোনো একটা ভ্যারিয়েবল, আপনি আয়ের জায়গায় ধরেন ভি দিলেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ভ্যারিয়েবল ইন কার ভিতরে, এক্সের ভিতর থেকে এই, তাহলে কি করবে? ভি বারবার একটা একটা করে আইটেমকে ধরবে আর প্রিন্ট করবে। তাহলে আমরা প্রিন্ট করি। এখন কাকে প্রিন্ট করবে? ভিকে। তাহলে ভিকে ধরলে ভি কি করবে? একটা একটা করে ধরবে আর ওই ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্ট করব। তাহলে এখন যদি দেখেন তাহলে নিচে নিচে আসবে, দেখছেন 10 6। এখন যদি আমরা পাশাপাশি চাই তাহলে কীভাবে করব? মনে আছে? তাহলে আমরা এখানে জাস্ট একটা কমা দিব আর এন্ড লিখবো, এন্ড এন্ড অ্যাসাইন ডাবল কোটেশন। এখানে একটা করে যদি স্পেস দেই তাহলে বাম ডান পাশে একটা করে স্পেস চলে আসবে, দেখছেন? এখন আমাকে বলেন মজার বিষয় কিনা? তাহলে এই যে আমরা লুপ শিখলাম, এটাকে যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করতে চাই তাহলে কীভাবে করব? হোয়াইল লুপেও তো হচ্ছে একটা একটা করে আইটেম প্রিন্ট করে, তাই না? তাহলে হোয়াইল লুপে করতে গেলে একটু আলাদা, এটাকে তাহলে আমরা একটু কমেন্ট করি। তাহলে হোয়াইল লুপে করতে গেলে আমরা বলবো হোয়াইল, WHILE, হোয়াইল। এখন আমাকে কি করতে হবে? সবসময় এটা কত থেকে স্টার্ট হয়? 0 থেকে। তাহলে আমরা বলবো i = 0। তাহলে কি হলো? আমার 0 থেকে ইন্ডেক্সটা শুরু হবে। তা আমি এখানে শর্ত দিব কতক্ষণ পর্যন্ত চলবে। তাহলে i চলবে, ছোট হবে এবং সমান বা ছোট কত পর্যন্ত? তাহলে এটার একটা ইয়া আছে, এটার লেন্থটাকে আমাকে মাপতে হবে না? তাহলে x.len নামে একটা ফাংশন আছে, ঠিক আছে? x.len, x.len মানে কত? 1 2 3 4 5 6 7 8টা আইটেম আছে। তাহলে 8-এর নিচ পর্যন্ত, কারণ আমার 0 থেকে 7, তাহলে 0 থেকে স্টার্ট হয়েছে আর i x.len, লেনের আগ পর্যন্ত চলবে। এখন আমরা প্রিন্ট করব কত? প্রিন্ট, আমরা একটু আগে প্রিন্ট করা শিখছি না x এর কত নম্বর আইটেম? তাহলে বলবো x, i দিয়ে কি বোঝাচ্ছে? পজিশন। তাহলে x এর 0 নম্বর পজিশনের ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে 0 1 এটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করব কাকে দিয়ে? i কে দিয়ে। তাহলে i দিয়ে দেই। এখন i কে দিয়ে যদি চেঞ্জ করব, এখনও তো চেঞ্জ হয় না, i এর ভ্যালু চেঞ্জ হয়েছে, i তো বারবার i থাকবে। তাহলে i = i + 1। তাহলে কি হলো? এখন আমরা দেখব এরর দিচ্ছে কেন। লিস্ট অবজেক্ট হ্যাজ নো লেন। ও আচ্ছা, সরি, লেন এক্স মনে হয়। লেন একটা হচ্ছে ফাংশন, তো ওটার ভিতরে এক্সট্রা দিতে হবে। তো তাহলে কি করতেছে? আলটিমেটলি লেন এক্স কত ভ্যালু দিচ্ছে সেটাও আমরা প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট আমাদের আইটেম কত? 8টা। এখন আমার যে আইটেম 8টা আছে এটা প্রিন্ট করে যে উই হ্যাভ এ লিস্ট অ্যান্ড দেয়ার আর কত আইটেম সেটা বলে দেব, তাই না? তাহলে এখানে যদি আইটেম বলতে চাই তাহলে কি কত বলবো? লেন কত? ফার্স্ট ব্র্যাকেট এক্স। এখন এটা তো ডাবল কোটেশনে লিখলে এইভাবেই চলে আসতেছে। তাহলে আমরা কি করব? এটাকে কমা দিয়ে দেই, ঠিক আছে? আর ডাবল কোটেশনটা এখানে শেষ করে দিই। তাহলে কি হবে? লেন এক্স এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে, দেয়ার আর এত আইটেম। তাহলে প্রিন্ট করি উই হ্যাভ এ লিস্ট অ্যান্ড দেয়ার আর 8 আইটেম।
ঠিক আছে, এখানে আবার কমা দিয়ে লিখি ডাবল কোটেশন দিয়ে আই, ঠিক আছে আসছে। তাহলে 8টা আইটেমই তো প্রিন্ট হয়েছে, কিন্তু 8-এর নিচ পর্যন্ত প্রিন্ট হয়েছে, দেখছেন? তাহলে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আসছে, ঠিক আছে না? দিয়ে দিলে 8টাই আসবে। হ্যাঁ, ইকুয়াল টু ইকুয়াল টু যদি দেন তো তাহলে তো এই যে 8 নম্বর পজিশনে তো কিছু নাই, 7-এর পরে 8 নম্বর পজিশনে কিছু আছে, তাহলে সে কি একটা ইরোর দিবে, মানে ট্রু প্রিন্ট করার পরে একটা ইরোর দিচ্ছে যে 8 নম্বর পজিশনে আউট অফ রেঞ্জ, লিস্টের ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, মানে রেঞ্জের বাইরে চলে গেছে, বুঝতে পারছি? এই জন্য আর আমরা ইকুয়ালটা দিব না তার আগ পর্যন্ত, কারণ 0 থেকে শুরু করে 7 মানে তো 8টা, তাই না? ক্লিয়ার? তাহলে এতটুকু করেন। তাহলে আমরা দুইভাবেই প্রিন্ট করতে পারি, তাহলে কোনটা বেশি সহজ, এই ফর নাকি হয়? ফর লুপটাই বেশি সহজ। তো সাধারণত লিস্টের আইটেমগুলোতে আমরা ফর লুপটা দিয়েই করি, ঠিক আছে? তো ঠিক আছে।